সীমান্ত রেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব ৩৮। নানিবুকে দেখে হকচকিত হলো আকশা। নানিবু ওকে চুমু খেতে দেখেছে ভেবেই চরম অস্বস্তিতে পড়ল। মিনমিন করে বলল, ওই ফোন স্ক্রিনে ময়লা পড়েছিল নানিবু, সেটাই পরিষ্কার করছিলাম আর কি। মুখ দিয়া? নানিবু প্রশ্নটা করে হাসতে শুরু করেন। হাসতে হাসতে বিছানা থেকে গড়িয়ে পড়েন পারলে। কতক্ষণ পর হাসি থামিয়ে ধীরে সুস্থে বললেন, বুঝি গো নাতি বউ, সব বুঝি। আমাগো বয়স পার কইরা আইছি কবেই। আমগো এমনে স্বামীর সাথে আদর সোহাগ করান লাগতো, নইলে কপালে ভিসা আসিল। অবশ্যই এমনি স্বামীর কাছে যাইতাম, স্বামীর লগে আদর ভালোবাসা করতে আবার কি এর শরম। লও কথা কও তোমার স্বামীর লগে, আমি একটু ঘুমাইলই, ভোরে উঠতে হইব আবার। নানিবু বালিশে মাথা পাতলেন। আবারও মিনিট পাঁচেকের মধ্যে ঘুমের দেশে তলিয়ে গেলেন তিনি, সেটা বোঝা গেল হালকা নাক ডাকার শব্দে। মেজবা এতক্ষণ কলেই ছিল। মেজবা ফোন ড্রয়ারের উপরে রেখে হেয়ার ড্রায়ার দিয়ে চুল ড্রাই করে নিচ্ছিল। স্পিকার লাউডে ছিল। ওপাশ থেকে চাপা স্বরে নারী কণ্ঠে, মেজবা। ডাক্তার শোনামাত্র হেয়ার ড্রায়ারের প্লাগ খুলে সেটা রেখে ফোন নিয়ে বিছানায় এসে বসলো ও। জবাব দিল, হুম। ওপাশেই নীরবতা। আকশা চুপচাপ শুয়ে আছে। ফোনটাকে বালিশের সাথে মিশিয়ে কানের কাছে চেপে ধরে রেখেছে। আকশাকে চুপ থাকতে দেখে মেজবা ফিসেল হেসে বলল, মাঝে মাঝে মুরগি এভাবেও ধরা খায়। আপনি আমাকে মুরগি বললেন? প্রশ্নটা করে আকশা চুপ হয়ে গেল। হ্যাঁ, ও তো মুরগি বটে, নিজেকেও মুরগি মনে করে, আর মেজবাকে শেয়াল। সেদিন রাতে নিজেই স্বীকার করেছে। তারপর এমন অহেতুক প্রশ্ন করার মানে হয় না। মেজবার দুর্লভ হাসির শব্দ শোনা গেল অপর প্রান্ত থেকে। আকশা বুঝল লোকটা আকশার এভাবে নানিবুর কাছে ধরা খাওয়ার কাণ্ডে ভীষণ মজা পেয়েছে। হাসি থামছেই না। কিছু সময় পরে থেমে মেজবা গলার স্বর বদলালো। সব সময়কার মতো বিদ্রুপাত্মক চতুরতা মিশ্রিত স্বরে বলল, নানিবুর কথা মনোযোগ দিয়ে শুনেছ? কি? স্বেচ্ছায় স্বামীর কাছে যেতে হয়, তাহলে স্বামী আরও বেশি বেশি ভালোবাসে। ওপাশ থেকে চাপা আওয়াজে মেজবার নেশা ধরানো কণ্ঠে। কথাটা শুনতেই কুঁকড়ে যায় আকশা। বিছানার চাদর খামচে ধরে এক হাতে, কাঁথাটা আরেকটুখানি ভালোভাবে টেনে নিয়ে গুটিসুটি মেরে শুল। মেজবা বলল, বিছানা চাদর খামচে ধরে রেখো না, নির্জীব বস্তু, ওটার উপরে খামোখা অত্যাচার করো না। আকশা হতবুদ্ধ হলো। মেজবা কিভাবে বুঝলো যে ও বিছানা চাদর খামচে ধরে রেখেছে? লজ্জায় মুখের দুই পাশ গরম হয়ে গেল ওর। চাদরটা আরো জোরসে খামচে ধরে নিল। আপাতত শুধু ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে মেজবা। কি লজ্জা পেলে? স্বামীর কাছে আবার কিসের লজ্জা? লজ্জা শরম তো সব সেই রাতেই। বাকিটুকু আর শেষ করতে দিল না আকশা। তড়িৎ মুখ চালিয়ে অস্থির কণ্ঠে বলল, চুপ, প্লিজ চুপ করুন মেজবা, এসব বাজে কথা বলবেন না। এত আজে বাজে কথা বলেন কিভাবে আপনি? বাজে কথা তো তোমাকেই শোনাই সুইট হার্ট, আজ অবধি অন্য কোনো মেয়েকে শোনায়নি। তুমি চাইলে তোমাকে আরও শোনাতে পারি। আর ইউ ইন্টারেস্টেড? না না, আমি ইন্টারেস্টেড না, শুনবো না কিছু। মেজবার ফিসেল হাসি শোনা গেল ওপাশ থেকে। ফোনটা বোধহয় মুখের কাছে আরও খানিকটা এগিয়ে নিল। চাপা স্বরে বলল, এখন ঘুমাও, রাত হয়েছে অনেক। লেট নাইটে ঘুমালে সেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর। আর আমার কানে যেন শারীরিক অসুস্থতার কোনো খবর না আসে। মাইন্ড ইট। সারা রাত এত আদর আদর কথা বলার পরে শেষবেলায় এসে এমন গাম্ভীর্য মিশ্রিত হুমকিমূলক কথা শুনে আকশার মন খারাপ হলো। ও আস্তে করে শুধু আচ্ছা বলে সায় দিল। মেজবার এক সেকেন্ডও অতিবাহিত না করে কল কেটে দিল। ও কল কাটার পর আকশা ফোনটা বালিশের পাশে রাখতে যাচ্ছিল, তখনই ফোনে মেসেজ আসার টিউন শব্দ হলো। ফোনটা হাতে নিয়ে দেখলো মেজবা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছে, 5 মিনিটের মধ্যে ঘুমাবে। অনলাইনে যেন না দেখি, দেখলে খবর আছে। আকশার একটা বাজে অভ্যাস আছে। ও রাত 12টায় বিছানায় ঘুমানোর উদ্দেশ্যে যায় ঠিকই, তবে ঘুমায় 2-3টে নাগাদ। ঘুম না আসলে কতক্ষণ পর পর ফোন নিয়ে ঘাটাঘাটি করে। আজও সম্ভবত তাই করতো, তবে মেজবার তরফ থেকে করা হুমকি পেয়ে আজ আর একবারও ফোন ধরল না। ঘুমানোর জন্য ফোকাস করতেই মিনিট 15-র মধ্যে ওর চোখে ঘুম নেমে আসলো। আজঘর বর্ষার দিন, রান্নাঘরে আজ পিঠা বানানোর উৎসব লেগেছে। অবশ্যই এই উৎসব আয়োজন সবকিছু আকশা এবং তার অনাগত সন্তানের জন্যই। ও রান্নাঘরে বসেছিল এতক্ষণ, সবাই রান্নায় ব্যস্ত। আকশা টুলে বসে গল্প করছিল। নানিবু ওর চুল বেনি করে দিয়েছেন তখন।
শরীরে চিটচিটে বোধ হয়। কিছুক্ষণ হলো রুমে এসে হাত মুখ ধুয়ে বেলকনিতে বসেছে আকশা। বাইরে ঝড়ো হাওয়া বইছে। আষাঢ় মাস চলছে এখন। আকাশ হুটহাট নিকষ আঁধারে ছেয়ে যায়। দিনের বেলায়ও রাত্রি নামে ধরণীতে। আজও তেমনটাই হয়েছে। এখন সবে বিকাল মাত্র, সন্ধ্যা নামতে বহু দেরি। তার আগে মনে হচ্ছে রাত নেমে গেছে। চারিপাশে পরিবেশ অন্ধকারে ডুবে গেছে। দিনের আলো আর নেই এখন। যে কোনো সময় বর্ষণ নামবে। দমকা হয় বেলকনির টবে ঝোলানো পর্তুলকা গাছের পাতাগুলো দুলছে। ছোট ছোট ফুলগুলো দেখতে দারুণ লাগছে। আকশা চেয়ারে বসে সেগুলো দেখছে মনোমুগ্ধ দৃষ্টিতে। ঝড়ো বাতাসে কোত্থেকে জানি আম গাছের পাতা এসে উড়ে পড়ছে বেলকনিতে। এমন দৃশ্য উপভোগ না করে থাকা যায়? কেউ থাকতে পারে আদৌ? ধীরে সুস্থে মিনিট দুই তিনেকের মধ্যে বৃষ্টি নামলো ভূমিতে। আকাশ পেটে বর্ষণের ধারা বইতে লাগলো। আকশা চেয়ারটা আর একটু সামনে টেনে রেলিংয়ের ধারে গিয়ে বসলো। হাত বাড়িয়ে ওপর থেকে নেমে আসা বর্ষণ উপভোগ করতে ব্যস্ত হলো। চারিদিক আধারে ছাওয়া। দূরে কোথাও হতে কুহুকের ডাক ভেসে আসে। বর্ষণের এই দিনে মাটির সোদা গন্ধ নাকে ভেসে আসে। মরমরে ফুলপাতার সুবাস পরিবেশটাই অন্যরকম করে তোলে। আকশা বৃষ্টিতে হাত ভেজাতে ব্যস্ত ছিল। তখনই মেজবার কল। এই অসময়ে লোকটা খুব একটা কল দেয় না। আজ দিয়েছে, তার মানে কোয়ার্টারে আছে, অফিসে যায়নি। আকশার আন্দাজ সঠিক হলো। কল রিসিভ করতে ভিডিও কলে দেখলো মেজবা বাসায় নিজ বেডরুমে বিছানায় শুয়ে আছে। মাথার নিচে তার সব সময়কার ঘুমানোর সঙ্গী বালিশটি। আকশা সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আজ অফিসে যাননি? হুম। মেজবা জবাবটা দিয়ে ভিডিও কলে আকশার দিকে ভালোভাবে তাকাতেই ভ্রু কুঁচকে ফেলে। গম্ভীর গলায় প্রশ্ন করে, তুমি এখন কোথায়? এই তো বেলকনিতে। কি করছো? বৃষ্টি দেখছি। আর হাত ভেজাচ্ছি বৃষ্টির পানিতে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে না? মেজবার ওখানেও বৃষ্টি হচ্ছে। ফোন কলের মধ্য হতে বৃষ্টির রিনিঝিনি শব্দ আর মেঘের গর্জন কানে আসছে আকশার। তবুও প্রশ্নটা করেছে। তবে মেজবা ওর এই প্রশ্নের কোনো প্রত্যুত্তর করল না। কণ্ঠস্বরে দ্বিগুণ গাম্ভীর্যতা আর রাগ টেনে বলল, বৃষ্টির পানি গায়ে লাগাচ্ছ কেন? ভালো লাগছে তাই। বৃষ্টি উপভোগ করতে দারুণ লাগে। আপনার ওখানেও তো বৃষ্টি হচ্ছে, অথচ আপনি সেটার ফিল নিচ্ছেন না। মানুষ এমন তেতো স্বভাবের কিভাবে হয়? দেখুন, আমি ভিজছি। আকশর হাতটা আরেকটুখানি বাইরে বাড়িয়ে দিল। মেজবাকে ভিডিও কলে দেখাতেই ও চেঁচিয়ে উঠল, আকশা, হাত সরাতে বলেছি। বৃষ্টির পানি লাগাবে না তুমি। মুভ অ্যাওয়ে ফ্রম দেয়ার। চেঁচামেচি আর ধমকেও আকশা সরল না সেখান থেকে। বরং আরও উচ্ছৃঙ্খল হলো। জেদ চাপল মনে। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ও। বেলকনি, এরপর ঘর, তারপর সবার থেকে লুকিয়ে সদর দরজা পেরিয়ে সোজা ছাদে চলে গেল। ছাদের দরজায় ছিটকিনি টানা ছিল। বৃষ্টির সেচ যাতে সিঁড়িতে আসতে না পারে, এই জন্য। আকশা অন্তত সন্তর্পণে দরজা খুলল। বৃষ্টির তোড় আর মেঘের গর্জনের কারণে সিটকিনিতে টান দেওয়ার শব্দ নিচতলায় আর গেল না। দরজা খুলতে সামনে সুবিশাল ছাদ উদীয়মান হলো। আধার আসমানের নিচে চুন সিমেন্টের লেপ দেওয়া ছাদের সাদা মেঝেতে বৃষ্টির বড় বড় ফোঁটা আছড়ে পড়ছে। এই আছড়ে পড়া বৃষ্টিগুলো ছন্দের তাল সৃষ্টি করছে। অদ্ভুত এক সুর। আকশা মোহান্বিত হলো। মেজবাকে এতক্ষণ কলে মিউট করে রেখেছিল ও। এবার ফোনটা ছাদে উঠতেই সিঁড়ির কাছে যেই ছাউনি, সেখানে নিচে সোজা করে রাখলো যাতে বৃষ্টির পানি ফোনের উপরে না পড়ে। এরপর ভিডিও কল আনমিউট করলো। মেজবাকে তৎক্ষণাৎ ফোন স্ক্রিনে দেখা গেল একই রকমভাবে বালিশে মাথা রেখে শুয়েছিল ও। বেলকনির পরিবর্তে আকশাকে ছাদে দেখে তড়িৎ শোয়া থেকে উঠে বসলো ও। আকশা যে কী করতে চলেছে সেটা মিনিট খানেকের মধ্যে বোঝা গেল। যখন আকশা ফোন থেকে দূরে ধীরে ধীরে ছাউনির বাইরে বেরিয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো, বৃষ্টির দৈত্যকার ফোঁটা ওর গায়ে 1 2 3 করে অসংখ্য পড়া শুরু করতেই চেঁচিয়ে উঠল মেজবা, আকশা, কি করছো কি? সরে আসো ওখান থেকে। বৃষ্টিতে ভিজো না, অসুখ করবে তোমার। আকশা। এতবার ডাকা সত্ত্বেও আকশার কোনো হেলদোল হলো না। বরং ও প্রচণ্ড উচ্ছ্বসিত। ভিজতে ভিজতে ফোনের কাছে এগিয়ে এসে বলল, আষাঢ়ে দারুণ বৃষ্টি দেখুন, আপনিও ভিজুন না। একবার জাস্ট বৃষ্টির ফিলটা করুন, দুনিয়ার সব কাজকর্ম ভুলে যাবেন। প্রয়োজন নেই। আর্মড অফিসারদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তারা সময় অসময়ে বৃষ্টিতে ভেজে না। নিজেদের হেলথের প্রতি অলওয়েজ কনসার্ন থাকতে হয় তাদের। তোমাকে সরতে বলেছি ওখান থেকে। চরম গম্ভীর স্বরে বলা কথাটা আকশার গায়েও লাগলো না। ও তো বৃষ্টি গায়ে মাখতে ব্যস্ত।
মেজবা আতশোয়া হয়ে পেছনে বালিশ ঠেকিয়ে গম্ভীর মুখে ঠোঁটে আঙুল চেপে দেখছে আকশার কর্মকাণ্ড। বৃষ্টির পানিতে সাদা ফ্রক পিট পেট বুকের সাথে লেপ্টে রয়েছে, ভেতরের পোশাক স্পষ্ট বোঝা যাচ্ছে। ওড়না ভিজে চুপসে গলার সাথে লেগে আছে, চুলগুলো কপালে গলায় লেপ্টে আছে, অতিরিক্ত আবেদনময়ী দেখাচ্ছে। সহ্য হচ্ছে না মেজবার, এই মেয়ে নাকি অসুস্থ দেখে মনে হয়। হঠাৎ আকশাকে ছাড়িয়ে স্ক্রিনের পেছন দিকে চোখ পড়তেই মেজবা চেঁচিয়ে ডাকলো ওকে, আকশা। মেঘের গর্জনের চাইতেও ভয়ে ভয়ে চিৎকারটা শুনে আকশা দ্রুত দৌড়ে এগিয়ে আসলো ফোনের কাছে। নিচু হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, ডাকছেন কেন? ভেতরে যাও। বৃষ্টি আর মেঘের গর্জনের শব্দে কথাটা ঠিকমতো শুনতে পায়নি আকশা, এজন্য কানে গিয়ে আবারও প্রশ্ন করে, কি বলছেন শুনতে পাচ্ছি না, জোরে বলুন। ভেতরে যেতে বলেছি তোমাকে। বিপরীত পাশের ছাদে দুটো ছেলে, চোখ দিয়ে দেখেছো নাকি চোখ খুলে পড়ে গেছে তোমার বোধবুদ্ধির সাথে সাথে? মেজবা দাঁতে দাঁত পিষে কথাটা বলতেই আকশা চমকে পেছনে তাকায়, দেখে ওদের প্রতিবেশী ছাদে ওই বাড়ির দুজন ছেলে বসে বৃষ্টিতে ভিজছে আর গল্প করছে। উল্টো দিকে ফিরে ওরা, এদিকে ওদের কোনো মনোযোগ নেই। তবুও আকশা চটজলদি ফোনটা হাতে নিয়ে দ্রুত ছাদ থেকে নেমে সিঁড়ির এক কোণে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টানতে লাগলো। মেজবা তখনও কলে, ফোনটা আকশার মুখের সামনে ধরা। ও ভয়ে ভয়ে স্ক্রিনে তাকালো, তাকাতেই বুক ধক করে উঠল। মেজবার মুখের চোয়াল শক্ত, কপালে রগ ফুলে আছে, দাঁত কামড়ে আকশাকে দেখছে। আকশা অসহায় মুখ করে বলল, সরি, বুঝতে পারিনি আসলে। বুঝতে পারোনি? বোঝাবো তোমাকে, আসতে দাও শুধু একবার। আকশা কান্নারত দৃষ্টি ফেলে মেজবার মন গলে, ওর চোখ যায় আকশার বুক আর গলার মাঝ বরাবর। দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলে, বলেছি না তিলটা অলওয়েজ ঢেকে রাখতে, কথা শুনেছো আমার? ওকে। ওকে বলে কল কেটে দিল মেজবা। আকশা আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি পেরিয়ে নিচে নামলো, ড্রয়িং রুম হতে দৌড়ে সোজা নিজ ঘরে। এরপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে ভালোভাবে গোসল সেরে পোশাক পাল্টে নিল। এক কাপ চায়ের জন্য রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই দেখলো ওর শাশুড়ি, নানি শাশুড়ি আর চাচি শাশুড়ি বসে চা খাচ্ছেন। হাসি হাসি মুখ, কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন, যার জন্য এত খুশি। কাছে এগিয়ে যেতে আকশা শুনতে পেল, আমার আব্বার জন্য কি রান্না করা যায় ফাতিমা? বাজার সদাই আরও করতে হবে, কাল বাদে পরশুই তো চলে আসবে ছেলেটা, এসে আবার হাটে যাবে। প্রতিবার কোরবানিতে দুই বাপ বেটা মিলে হাটে যেয়ে গরু কেনে। আমার মেজবা আবার গরু কেনার বিষয়ে ভালো অভিজ্ঞ। মেজবা? মানে মেজবা বাসায় আসতে এই ঈদে? ঈদ তো আরও 6 দিন পরে, লোকটার আসার কথা ছিল না তো? তাহলে আসতে যে? আকশা বড়সড় একটা ধাক্কা খেলো।